তো আমাদের এই আজকের পডকাস্টে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছেন আজকে দিগ্গজ। দিগ্গজ একজন অধ্যাপক, একজন গবেষক এবং একজন ইতিহাস চর্চা করেন। ওনার সাথে আজকে কথা বলবো। ওনাকে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলার ইতিহাস নিয়ে যখন আমরা আহ, আলোচনা করি, তাহলে আমরা মৌর্যদের সময়ের আগে খুব একটা কিছু আমরা পড়ি না কোথাও ইতিহাসের বইতে। খুব স্পষ্ট নয় ওই জায়গাগুলো। এমনকি মানে পাঠ্যপুস্তক হোক বা এমনি আহ, এমনি যদি ইতিহাসে আমরা রমেশচন্দ্র মজুমদারের বইও পড়ি, খুব একটা কিছু পাওয়া যায় না মৌর্যদের সময়ের আগেরটা। এইটা কেন? এর পেছনে কি কারণ? আম, এটা বলতে গেলে প্রসঙ্গটা এটা কিছুটা পরিমাণে আম, যাকে বলা যায় আম, সব তথ্য আমাদের কাছে নেই। সব গবেষণাও হয়নি, সব প্রত্নতাত্ত্বিক ভাবে সেরকম ভাবে সব জায়গা ঘুরে দেখা যায়নি। কিন্তু যাকে বলা যায় যে অন্যভাবে ঘুরপথে আমরা অনুমান করতে পারি যে কি হয়ে থাকতে পারে। প্রথম এ বিষয়ে প্রথম মনে রাখা দরকার যে আহ, প্রাচীন ভারতবর্ষ উপমহাদেশের যে উম, অনেক দূর এগিয়েছে। প্রত্নতাত্ত্বিক গবেষণা বহু দূর এগিয়েছে। তাতে আম, আমরা প্রায় 40-50 হাজার বছর আগে অব্দি পৌঁছতে পারি অনেক জায়গাতেই। কিন্তু সেখানে আহ, যা হয় যে যেখানে মানুষ বেশি পরিমাণে থাকতে পারে, যেখানে অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান বেশি পাওয়া যাবে, সেই জায়গাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো নানা কারণে প্রাকৃতিক দুর্যোগের শিকারও হয় বেশি। যেমন নদীর তীরবর্তী অঞ্চল কিংবা আম, সাগরের বেলাভূমি অঞ্চল, এইগুলো আমাদের অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমি খুব সংক্ষেপে যেটা বলতে পারি, যেটা আমাদের একটা একটা জিনিস ভাবতে হবে যে যা আমাদের বলা হয়েছে ইতিহাসে সেটা সত্যি হতেও পারে, নাও হতে পারে, এবং এর অনেক কিছুই নানা রকম, যেখানে উপাদান কম সেখানে নানা রকমের অনুমান হয়, এবং অনুমানগুলো অনেক ক্ষেত্রে সেই সময়কার তদানীন্তন দৃষ্টিভঙ্গি বা বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি করা হয়। আমি এখানে কিছু কিছু হয়তো ইংরেজি শব্দ ব্যবহার করতে বাধ্য হব, কারণ আমি আহ, হ্যাঁ, অবশ্যই। আহ, আহ, সম- আহ, সম- অন্য ভূতাত্ত্বিক বাংলা সমান শব্দগুলো আমার ঠিক এই মুহূর্তে স্মরণে আসছে না। কিন্তু জিওলজিক্যাল যে এভিডেন্স, যেটা জিওলজিক্যাল যে প্রমাণ যা পাওয়া যায় বা উপমহাদেশের পক্ষে, তাতে খুব একটা জিনিস খুব পরিষ্কার যে মানুষের সাধারণ বা সব জায়গাতেই মানুষ থাকতে গেলে তার কতগুলো মানুষ খুব কঠিন পরিবেশের মধ্যে থাকে, ঠিক আছে। যেমন যখন ইউরোপে গেছে তখন ইউরোপে মডার্ন হিউম্যান, এখন এটা নিয়ে এটাও হয়তো পরবর্তীকালে অনেক পরিবর্তন হবে এই তত্ত্বে, যে 30,000 বছরের আগে হয়তো পৌঁছেছে ইউরোপে, এবং তখন ইতিমধ্যেই খানিকটা পরিমাণে তুষার এগোচ্ছে, বা যেটাকে বলে যে আইস এজ যে ব্যাপারটা, সেটা তখন কিছুটা পরিমাণে আহ, এ- ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কাজে সেই পরিবেশেও তারা থেকেছে, এবং মানুষ অনেক জায়গায় বহু কঠিন জায়গার মধ্যে দিয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণভাবে মানুষের চলাফেরাটা, তার পক্ষে সহায়ক যে জায়গাগুলো অপেক্ষাকৃত খুব বেশি ঠান্ডা নয়, খুব বেশি গরম নয়, জল আছে, এবং আহ, প্রাণীজ বা অন্যান্য গাছপালা ইত্যাদি আছে যেখান থেকে তার খাদ্য সংগ্রহ হতে পারে, এইসব জায়গাতেই মানুষ সাধারণত পছন্দ করে। কাজে সেই দিক থেকে দেখতে গেলে উপমহাদেশের যে পরিবেশ বা পরিস্থিতি, তাতে আমি একদম খুব 40-50 হাজার বছর আগের যে ব্যাপারটা সেটাতে যাচ্ছি না। কিন্তু মোটামুটি হলোসিন যেটাকে বলা হয়, অর্থাৎ বলতে গেলে আধুনিক যুগ যেটা, অর্থাৎ লাস্ট গ্লেশিয়াল ম্যাক্সিমাম, এলজিএম বলা হয় সংক্ষেপে, সেই এইটা সময়কার কত আগে? পরবর্তী। এটা এখন থেকে কত আগে? এটা বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন, খানিকটা হয়তো একটু কম বেশি আছে, কিন্তু মোটামুটি ধরা যেতে পারে যে আজ থেকে 15,000 বছর থেকে 11,000 বছর আহ, পিছনে। এই সময়টা হচ্ছে লাস্ট গ্লেশিয়াল। যদিও আমি হয়তো ঠিক বললাম না, এটা হচ্ছে গ্লেশিয়াল পর্বের শেষ। লাস্ট গ্লেশিয়াল ম্যাক্সিমাম খুব সম্ভবত 18 থেকে 21 হাজার বছর। কাজী এবং
এই 18 থেকে 21 হাজার বছর মানে সবচেয়ে বেশি বিস্তৃতি হিমবাহগুলোর, এবং বলতে গেলে যে উপমহাদেশ থেকে বেরোনোর রাস্তাগুলো উত্তরে সব বন্ধ। মানুষের পক্ষে যাওয়া খুব কঠিন। আমি বলছি না যে একেবারে অসম্ভব, কিন্তু আহ, যাকে বলা হয় যে বিশাল আকারের জনসংখ্যার ওখানে আদান প্রদান, সেটা হওয়া সম্ভব নয়। কাজেই যারা ছিলেন তার মধ্যে 18 থেকে 21-এর মধ্যে যারা উপমহাদেশে ছিলেন তারা উপমহাদেশেই থেকে গেছেন, অথবা আশপাশ দিয়ে হয়তো এদিকে ইন্দোনেশিয়ার দিকে হাঁটা দিতে পারেন, অথবা ওদিকে এখন যেটা আরব দুনিয়া সেখানে হাঁটা দিতে পারেন। কিন্তু উত্তর দিকে যাওয়ার খুব একটা জায়গা নেই। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে গ্লেশিয়াল ম্যাক্সিমাম, এবং যখন হিমবাহ বেশি ছিল তখন নানা কারণে, শুধু ওই কারণে নয় কিন্তু আরো অনেকগুলো কারণ আছে, ইনসুলেশন, সূর্যের গতি প্রকৃতি বা ব্যবহার ইত্যাদি তার উপর নির্ভর করে। কিন্তু ওই সময় মনসুন খুব দুর্বল ছিল, বাতাসে আর্দ্রতা কম ছিল, সেটা একটা পরিমাণ, আর একটা অন্যান্য নানা রকমের কারণ আছে, যার ফলে বৃষ্টিপাত খুব একটা হবে না ওই সময়টা। কাজেই ধরে নিন যে 18 হাজার বছর থেকে প্রায় 11 হাজার বছর অব্দি বৃষ্টিপাত কম ছিল, মনসুন খুব একটা শক্তিশালী ছিল না, এবং তারপরেও বিভিন্ন সময় মনসুন দুর্বল হয়েছে। কিন্তু উত্তর ভারত খুব খুব বিশাল আকারে কোনো বৃহৎ জনবসতি বা সভ্যতাকে সমর্থন দেওয়ার মতো উপকরণ সেখানে ছিল না বা থাকবে না। একদিকে বলতে পারেন যে কিছুটা পরিমাণে খরতা বা যাকে বলা হয় যে অ্যারিডিটি আছে, সেটা একটা সমস্যা। তারপরে ঠান্ডা হবে খুব প্রচন্ড পরিমাণে, কাজে খুব খুব বেশি সেখানে থাকার মতো উপাদান সেখানে থাকবে না। কাজে মূলত সেই সময়কার মানুষ, উপমহাদেশের মানুষ থাকবেন কোথায়? অর্থাৎ উপকূল অঞ্চল, এবং যেগুলো বৃহৎ নদীর অববাহিকা অঞ্চল বা বদ্বীপ অঞ্চল, অর্থাৎ যেখানে কিছুটা পরিমাণে, যদি ধরেন ভাগীরথী বা গঙ্গা, সেখানেও তাদের, সেখানে ভাগীরথী বা গঙ্গায় জল খুব বেশি থাকবে না, কারণ বেশিরভাগ জল হিমবাহে আটকে আছে, এবং যদি বা একটু গ্রীষ্মকালে একটু গলে আসে বা ইত্যাদি, সেই জলের পরিমাণটা, মিষ্ট জলের পরিমাণটা কম হবে। অর্থাৎ বিভিন্ন পুরো নদীটার যদি জল সংগ্রহ করা হয় তবে হয়তো একদম নিচের দিকে অববাহিকা অঞ্চলে বা যেখানে একদম বদ্বীপ অঞ্চলে, সেইখানে হয়তো কিছুটা পরিমাণে, যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পানীয় জল থাকবে বা মিষ্ট জল থাকবে, যেখানে যার উপরে মানুষ থাকতে পারে। আমরা সবাই জানি যে সামুদ্রিক জল মানে নোনা জল খেয়ে মানুষ বাঁচে না, এর অত্যন্ত শারীরিক দিক থেকে অত্যন্ত ক্ষতিকারক। আর পানীয় জলের দরকার, এবং যদি কিছুটা পরিমাণে সংক্ষিপ্ত আকারেও, খুব প্রাগৈতিহাসিক আকারেও যদি কিছু চাষবাসের যদি একটা কোনো ক্ষেত্র থেকে থাকে, সেটাও নিচের দিকে হবে, যেখানে ওই সমস্ত জলটা সংগৃহীত হচ্ছে, পরিমাণে পরিমাণে বেশি হচ্ছে। কাজে যে কারণে মোটামুটি ধরেন যে যে যেমন ওই বেদ দ্বারকা বা অন্যান্য জায়গায় যে সমুদ্রের, এখন সমুদ্রের তলে চলে গেছে, কাজে সেই সব যে শহর বা নগরীর যে কিছু আহ, কিছু ইঙ্গিত আছে, সেগুলো কিন্তু সমস্ত প্রমাণ দেয় যে মানুষ সেই সময় উপকূল অঞ্চল ধরে থাকতো, অথবা বৃহৎ নদীর মুখে যেখানে সাগরে মিশছে সেইখানে থাকতো। কাজেই বঙ্গদেশ, যেটা এখন আমরা বঙ্গদেশ বলছি, তার নিচের দিকটা যথেষ্ট সুপ্রশস্ত জায়গা তখনকার মানুষের থাকার জন্য। এবং মানুষ হয়তো অন্য জায়গাতেও থাকে, কিন্তু অল্প কিছু পারিবারিক গোষ্ঠী ইত্যাদি। কিন্তু যদি একটা একটা সভ্যতা বা কৃষ্টি তৈরি করতে হয়, তাহলে সেখানে তাদের যথেষ্ট পরিমাণে আসতে হবে, এক জায়গায় অনেক মানুষকে জড়ো হতে হবে, তবে তারা কিছু তৈরি করতে পারে। কারণ আপনার যাকে বলে যে ডিভিশন অফ লেবার দরকার। আম, সবাই সবাই মিলে চাষ করলে, সবাই মিলে আর কিছু হবে না, কোনো অন্য সংস্কৃতি কিছু হবে না। কিছু মানুষকে আলাদা করে তাদের নির্দিষ্ট উম, যে পেশা বা বা কলা কৌশল, তার দিকে সময় দেওয়ার জন্য একটা ব্যবস্থা চাই, এবং তার জন্য একটা সমাজ ব্যবস্থা চাই। কাজেই সভ্যতা মানেই কিন্তু এক এক পরিবারের সভ্যতা না, সভ্যতা মানে অনেকগুলি পরিবার যেখানে জড়ো হচ্ছে, একটা একটা বড় অংশের মানুষ জড়ো হচ্ছে, কাজে তাদেরকে তো খেয়ে পড়ে থাকতে হবে, আর সেটার জন্য একটা পরিস্থিতি দরকার। কাজে সেটা একটা ইঙ্গিত দেয় যে হয়তো এটা স্থির নিশ্চিত না, কারণ এগুলো প্রমাণ করা খুব কঠিন হবে। কারণ আপনি বুঝতেই পারছেন যে বিরাট নদী মানে আমরা এখনো দেখি কি পরিমাণে ভাঙন হয়, এবং এবং ওই অঞ্চলটা আমাদের বাংলার দক্ষিণ অঞ্চল
বি- নানা রকমের পরিবর্তন হয়েছে। ঐতিহাসিক কালেও আমরা জানি তার ইঙ্গিত আছে, নদীগুলোর দিক পরিবর্তন হয়েছে, এক নদী, নতুন নদী তৈরি হয়েছে, কোনো কোনো নদী মৃত হয়ে গেছে, শুকিয়ে গেছে, এবং সেখানে যদি কিছু এই নদীর ধারে যা কিছু হবে সব সেই একইভাবে ভেসে যাবে। এবং খুব একটা বেশি যেটা যেটা পরবর্তীকালেও হয়, আমি ভাবছিলাম যে এগুলো আমার মনে পড়ছে যেগুলো, যে পরবর্তীকালেও প্রস্তর নির্মিত আহ, যে বাড়ি বা অন্যান্য প্রকৌশল, সেগুলো কিন্তু বঙ্গদেশে খুব প্রমাণ নেই। এবং যে সময়টা আমি আরো পরের দিকের ইতিহাস বলছি, যে ইতিহাসকাররা যেটা লক্ষ্য করছেন, যে সেটা হচ্ছে যে মধ্যযুগে বা এই সময়টা বিভিন্ন মঙ্গল কাব্য ইত্যাদির মধ্যেও যে বঙ্গদেশের গঠনশৈলীর মধ্যে ওই বাঁশ, বেত, কাঠ এসবের ব্যবহার বেশি, কিন্তু পাথর দিয়ে বা পোড়ামাটি দিয়েও আছে, কিন্তু সেটা এইটা হয়তো অপেক্ষাকৃত কষ্টসাধ্য বা বেশি অর্থ সাপেক্ষ। অতএব ধনী ব্যক্তি ছাড়া তারা খুব একটা এটা করতেন না। এবং আরেকটা কারণ হতে পারে যে এই কেন সমস্ত মানে অঞ্চলগুলো খুব নদী পথ পরিবর্তন হয়ে সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে বলে বানাতো না, না কারণটা কি? পারে বলেই হয়তো, যে কারণ হ্যাঁ, বুঝতেই পারছেন যে প্রতি বছর যদি নতুন করে পাথর দিয়ে বানাতে হয়, তাহলে তার যে খরচ হবে সেটা হয়তো সাধারণ মানুষের পক্ষে এবং একটা একটা সমাজের পক্ষেও হয়তো দীর্ঘদিন ধরে সেটাকে টানা সম্ভব না। কাজে তাদের পক্ষে বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে করাটা, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি দিয়ে করাটা অনেক সহজ সাপেক্ষ, যে ভেঙে গেলেও চলে গেলেও খুব সহজে সেটাকে আবার পুনর্নির্মাণ করা যাবে। কাজে এইগুলো, আমি বলছি যে এইগুলো পরবর্তীকালে যা হয়েছে সেখান থেকেও আমরা খানিকটা ধরতে পারি যে আগের ওই সময়টা আরো বেশি ভয়াবহ ছিল প্রাকৃতিক দিক থেকে। ক্লাইমেট রেকর্ডস থেকে আমরা পরিষ্কারভাবে পাই যে প্রচুর উত্থান পতন হয়েছে এবং হঠাৎ হঠাৎ বড় প্লাবন হয়েছে, বড় বিশাল আকারে হয়তো বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত বেড়ে গেল 200, 300, 400 বছরের জন্য। মানুষের জীবনে তো তখন অত অত সময় নেই যে এখনকার মতো। এখনো হয়তো যদি 100, 200 বছর ধরে বৃষ্টি হয় তাহলে কি হবে বলা মুশকিল। আমার তো ধারণা যে আধুনিক অনেক শহর 1 বছর বৃষ্টি হলেই ভেসে যাবে। কাজেই সেটার কারণেও হয়তো আমাদের প্রত্নতাত্ত্বিক দিক থেকে খুব বেশি প্রমাণ নেই যে কি হয়েছিল, এবং প্রমাণ করাটা খুব কঠিন। কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা অনুমান, যুক্তিসঙ্গত অনুমান, যে মানুষ যদি থেকে থাকে তাহলে বাংলার বদ্বীপ অঞ্চলটা তাদের পক্ষে থাকার পক্ষে, বৃহৎ অংশে থাকার পক্ষে এবং কোনো সংগঠিত সমাজ গড়ে তোলার পক্ষে বা কৃষ্টি গড়ে তোলার পক্ষে সহায়ক ছিল। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক আমরা জানি যে তারপরে যখন হিমবাহ গলতে আরম্ভ করলো, তখন আস্তে আস্তে সবকিছুর পরিবর্তন হবে উত্তর ভারতে। কাজে গঙ্গা উপত্যকা ধরে প্রথমত গঙ্গার জলের প্রবাহ বেড়ে গেল, সেটার একটা প্রমাণ আছে, ইঙ্গিত আছে। এবং সাধারণভাবে বৃষ্টিপাত বেড়েছিল। এখন ওখানে একটা ছোট্ট জিনিস আছে, বলা হয় ইয়াঙ্গার ড্রায়াস বলা হয়, অর্থাৎ প্রথম হিমবাহ গলে যাওয়ার পর 1000 বছর মতো, মোটামুটি 1000 বছর তাপমান বেড়েছিল এবং বৃষ্টিপাত বেড়েছিল ইত্যাদি। তারপরে হঠাৎ পরিবর্তন হয়। কি কারণে এটা নিয়ে বিতর্ক আছে, আমি সে বিষয়ে যাব না, যে কি কারণে আবার 1000 বা 1500 বছর মতো ঘুরে যায়, আবার আবার তাপমান কমে যায় এবং আবার বরফ বাড়তে থাকে, আবার শুষ্কতা বাড়ে ইত্যাদি ইত্যাদি। কাজে সেটাকে ইয়াঙ্গার ড্রায়াস বলা হয়। ওটা একটা ড্রায়াস একটা সেটা যাই হোক, আমি গ্রিনল্যান্ডিয়ানও বলা হয় এখন অনেক সময়, যে গ্রিনল্যান্ডে ওটা প্রথম প্রমাণ পাওয়া যায়। কিন্তু সেটা বাদ দিলে আবার ওই 1000 বছর বা 1500 বছরের যে আবার ঘুরে গেল। এখন ধরুন কোনো কোনো সভ্যতা যদি ওই সময় থেকে থাকে, তাদের মনে হবে যে সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে এবং কোনো কিছুর উপর নির্ভর করা যায়। কাজে একটা অস্থিরতা থাকবে, তারা কেউ কেউ হয়তো বেরোবে সেখান থেকে, কেউ কেউ হয়তো আবার সেখানে ফিরে আসার চেষ্টা করবে ইত্যাদি। কিন্তু তারপরে যেটাকে বলা হয় আর্লি পার্ট অফ হলোসিন, অর্থাৎ প্রথম আর্লি হলোসিন পিরিয়ড, অর্থাৎ মোটামুটি সেটা ওই 10,000 থেকে 8,000 এরকম। এটার একটা এটা নিয়েও খানিকটা পরিমাণে মতান্তর আছে, যে বিভিন্ন জায়গায় হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায়, এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়তো এই পিরিয়ডটা বিভিন্ন ভাবে এসেছে, হয়তো বিভিন্ন সময় শুরু হয়েছে বা শেষ হয়েছে, বা মোটামুটি ওই একটা সময় যে যখন আবার এটা ঘুরে দাঁড়াতে আরম্ভ করে, অর্থাৎ আবার বরফ গলতে আরম্ভ করে, বৃষ্টিপাত বাড়তে থাকে এবং এই সময় প্রবল বৃষ্টিপাত হয়েছে, তার প্রমাণ আছে। সেটার মধ্যে মধ্যে আবার, তার মধ্যেও আবার কিছু কিছু আবার
উথাল পাথাল আছে, যে কোনো কোনো সময় ভীষণ বৃষ্টিপাত হয়েছে, কোনো কোনো সময় তার মধ্যে আবার একটু খরা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এই সময় বৃষ্টিপাতটা বাড়ে। অর্থাৎ তাপমান বাড়ছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে, গঙ্গায় জলের পরিমাণ বাড়বে, প্রবাহ বাড়বে, এবং অন্যান্য গঙ্গার যেগুলো শাখা নদী এবং উপনদী তাদের মধ্যে জলের প্রভাবটা বাড়বে। অতএব এখন এই সময়টা হয়তো সবচেয়ে প্রশস্ত, যদি বঙ্গদেশে কেউ থেকে থাকেন, কোনো সমাজ বা কৃষ্টি থেকে থাকে, তারা উত্তর দিকে হাঁটা দেবেন। কারণ অন্য দিক থেকে সমুদ্রের জল বাড়ছে, অর্থাৎ যেগুলো উপকূল অঞ্চলে যারা ছিলেন তারা ক্রমশ আরো ভেতরের দিকে উঠে আসতে আরম্ভ করবেন, বাধ্য হবেন। এবং এই সময় হয়তো যদি কোনো সভ্যতা সেই সময় থেকে থাকে উপকূল অঞ্চলে, কোনো নগরী, কোনো কোনো পোর্ট, কোনো বন্দর ইত্যাদি যদি থেকে থাকে, তারা সেই সময় জলের তলায় ডুবে যাবেন। কাজী এবং তখন যেটা হবে, যে যাকে বলা হয় যে নর্থওয়ার্ড এক্সপ্যানশন, তখন হয়তো সেই সময় হয়ে থাকতে পারে। এবং আমি কতগুলো এইগুলোর প্রমাণ করা এখনো খুব কঠিন, কারণ প্রত্নতাত্ত্বিক ভাবে সেভাবে এখনো গবেষণা হয়নি। কিছু কিছু হয়েছে, কিন্তু যাকে বলে সামগ্রিক ভাবে এখনো সেই জায়গায় কোনো স্থির নিশ্চিত কোনো আমি এর পক্ষে সমর্থন দিতে পারবো না। কিন্তু এটা একদিকে বলা যায় যুক্তিসঙ্গত, যুক্তি নির্ভর অনুমান, যে এটা হয়ে থাকতে পারে যে তখন গাঙ্গেয় উপত্যকা ধরে মানুষ হয়তো উত্তর পশ্চিম কোণে হাঁটা দিয়েছেন। আমি হিন্দু যে পুরানো যেগুলো যে কাহিনীগুলো আছে, তার মধ্যে দুটি আমাদের যে মহাকাব্য সবচেয়ে জনপ্রিয়, তার মধ্যে একটা, আমি অন্যান্য সেগুলোর মধ্যে অনেক বিতর্কিত বিষয় আছে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু একটা দিক মনে করতে হয় যে মোটামুটি ভাবে সবাই একমত যে রামায়ণটা মহাভারতের আগে হয়েছে, অর্থাৎ রামায়ণের ঘটনাগুলি মহাভারতের আগে। এবং যদি দুটো, তাদের মধ্যে কত বছরের তফাৎ, কত হাজার বছরের পার্থক্য, এই নিয়ে মানুষ এখন ফাটাফাটি করছেন, সেটার মধ্যেও আমি যাচ্ছি না। কিন্তু যদি ধরেন যে রামায়ণ মহাভারতের আগে হয়েছে, রামায়ণের যে জায়গাগুলো, যে রামায়ণের যে ভূগোল পরিচিতি, যার মধ্যে দিয়ে সবচেয়ে যেখান যেখান দিয়ে রাম হেঁটেছেন এবং ফিরে তো উড়ে এসেছেন, কাজী মাঝখান দিয়ে হেঁটে আসার দরকার হয়নি, কিন্তু যখন গেছেন তখন তো পদব্রজে গেছেন। কাজী সেই যে জায়গাগুলো তিনি বলছেন, সেগুলো কিন্তু সবই মধ্য পূর্ব ভারত। এখন রাবণের লঙ্কা এখনকার শ্রীলঙ্কা কিনা, কিংবা আরো উত্তরের কোনো দ্বীপ কিনা, কিংবা কোনো হ্রদের মাঝখানে কোনো দ্বীপের উপর কোনো প্রাসাদ কিনা, সে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু জায়গাগুলো যেগুলো বলছেন সেগুলো কিন্তু মধ্য পূর্ব ভারতে। এবং অযোধ্যার সঙ্গে সগর রাজা, এটা আপনারা পড়ে দেখবেন, আমি সংক্ষিপ্ত আকারের মধ্যে যাচ্ছি না। কাজে সগরের যে সগর এবং সগর রাজা এবং তার যে সম্পর্ক অযোধ্যার বংশের সঙ্গে, এর সাথে কি ওই গঙ্গাসাগরের কোনো আছে, যে ভাগীরথী নদী চলে আসা, সেটার সাথে কোনো যোগ আছে? এই গঙ্গাসাগরের একটা ইঙ্গিত আছে, যে স্থানীয় কথা আমি যেটা জানি সেটা হচ্ছে, তারা বলেন যে এটা সপ্তম মন্দির খুব সম্ভবত এখন যেটা আছে। এর আগে 7টা মন্দির ছিল, সমুদ্রে চলে গেছে। এখন বিগত 2000 বছরে যে খুব বেশি ওখানে জল উঠেছে তা কিন্তু নয়, অর্থাৎ সমুদ্রের যে মোটামুটি যে সি লেভেল যেটাকে বলা হয়, সেটা খুব বেশি ওঠেনি। সবচেয়ে বেশি উঠেছিল খুব সম্ভবত 6000 বছর আগে, তারপর সামান্য কমে 3000 বছর থেকে মোটামুটি, আমি 6000 বলছি, দুঃখিত, 8000 বছর আগে সবচেয়ে বেশি, মোটামুটি 5700 বা এই সময় থেকে জল খানিকটা কমে এখন মোটামুটি স্থিতাবস্থায় আছে সেই সময় থেকে। কাজেই একটা হতে পারে যে হ্যাঁ, এই দ্বীপগুলো, সাগরের যে দ্বীপ, সেটা বুঝতেই পারছেন যে চর এক ধরনের, অর্থাৎ থেকে সেডিমেন্ট থেকে হচ্ছে, কাজে সেডিমেন্ট গুলো ক্রমশ নেমে যায়। কাজে সেটা হতে পারে যে মন্দির যেখানে ছিল সেটা আস্তে আস্তে ওই যেমন সেডিমেন্ট চলে গেছে সমুদ্রের দিকে, তেমনি তার সঙ্গে সঙ্গে চলে গেছে বা নেমে গেছে, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু আরেকটা ইঙ্গিত হচ্ছে যে জল ওখানে উঠেছে, অর্থাৎ ওখানে যারা ছিলেন তারা উপরে উঠে আসবেন,
এটা হওয়াটা খুব স্বাভাবিক, এবং ওখানে মন্দির করার কোনো প্রয়োজন নেই যদি না আগে থেকে সেখানে কোনো গুরুত্বপূর্ণ স্থান ছিল, অর্থাৎ সেখানে মানুষের যাতায়াত ছিল, বা কোনো গুরুত্বপূর্ণ মানুষ সেখানে ছিলেন, বা কোনো সভ্যতা বা সংস্কৃতি সেখানে ছিল, বা পূর্বপুরুষরা থাকতেন সেখানে। এইসব জায়গা থেকে সাধারণত পুণ্যভূমির যে যেখানে পৃথিবীর সর্বত্র এই জিনিসগুলো আছে, কাজে ওখানে এমন একটা কিছু বিশেষ কিছু থেকে থাকতে হবে যেটা বহুকাল, বহু পুরনো সময় থেকে মানুষের মনে ওখানে গেঁথে আছে, যেটা একটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কাজে সেখানেও একটা হয়তো অস্পষ্ট ওখানে একটা ইঙ্গিত আছে যে এইসব অঞ্চলে আগে এক ধরনের সভ্যতা বা কৃষ্টি ছিল, যেটা ওখান থেকে চলে যেতে বাধ্য হয় সমুদ্রের জল ক্রমশ বেড়ে যাওয়ার ফলে। এখন উম, আমি উপকূলের বিভিন্ন ভারতের উপকূলে অনেক গবেষণা হচ্ছে এখন, যে কোন জায়গায় কতটা জল বেড়েছে, কতটা সময় বেড়েছে। এখন কোনো কোনো জায়গায় 20 মিটার বেড়েছে, কোনো কোনো জায়গায় 150 মিটার বেড়েছে। এই সমস্ত বিভিন্ন দিক আছে। কাজে আমি সেই জায়গায় যাবো না, কিন্তু সেগুলো মানে 20 মিটার, মানে কোনো কোনো জায়গায় হয়তো 10 কিলোমিটার বা 20 কিলোমিটার অব্দি তখন হয়তো সমুদ্রের, তখন হয়তো ডাঙা ছিল, আহ, শুকনো ভূমি ছিল, এখন সে সমুদ্রের তলায়। কাজেই কি সেখানে হয়েছে আমরা আমাদের প্রমাণ করা খুব মুশকিল, এবং বিশেষ করে এইসব অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন মানে খুব কঠিন কাজ, কারণ একদম সেডিমেন্টের মধ্যে আছে এবং জলের প্রবাহ আছে ইত্যাদি, ক- খুব কঠিন বিষয়। কাজে আমি যেটা বললাম সেটা হচ্ছে এক ধরনের যুক্তিসঙ্গত অনুমান যে এইখানে হয়তো ছিল প্রাচীনকালে একদম, সময়টা গ্লেশিয়াল ম্যাক্সিমাম সময়টা, এবং 1821 থেকে আরম্ভ করে 12, 13, 14 অব্দি। এবং তারপরে হয়তো তারা যেমন যেমন উত্তর ভারত ক্রমশ বাসযোগ্য হয়েছে, তেমনি তেমনি তারা সেখানে এগিয়েছে। এবং যেই কারণে ভিতরের দিকে আমরা ওই সময়টা যে, যেহেতু জলের ব্যাপারটা কম ছিল ইত্যাদি, প্রত্নতাত্ত্বিক ভাবে আমরা বেশিরভাগ উপকরণগুলো এখনো পাই উপকূল ধরে। ভিতর দিকে কিন্তু অতটা আমরা পাই না। ভিতর দিকে যেটা পাই সেটা আরো অনেক পুরনো, সেটা 30, 40 ইত্যাদি হাজার বছর আগের পুরনো, যে সময় তখনও হয়তো গ্লেশিয়াল ম্যাক্সিমাম বা আইস এজের কামড়টা তখনও সেভাবে প্রভাব ফেলতে শুরু করেনি। আহ, এবং রামায়ণ আর মহাভারতের মধ্যে পরিবর্তন, যে পার্থক্য যেটা আমি বললাম, সেটাও একই জিনিস ইঙ্গিত করে, যে মহাভারতে কিন্তু অনেক বেশি পরিমাণে, মহাভারত আবার পূর্ব বিদ্বেষী কিছুটা পরিমাণে, পূর্ব দিকে সব রাক্ষসরা থাকে, ইত্যাদি, অসুররা থাকে। আর মধ্য ভারত বা উত্তর মধ্য ভারত তাদের তাদের লীলাক্ষেত্র। কাজে সেখানে ইতিমধ্যেই, অর্থাৎ তখন মহাভারতের যুগে উত্তর ভারত আরো অনেক বেশি বাসযোগ্য এবং মানুষের পরিচিত, অর্থাৎ মানুষের বসবাসযোগ্য স্থান হিসেবে পরিচিত। কাজে এটা প্রমাণ খানিকটা পরিমাণ ইঙ্গিত করে যে মূল যে এক্সপ্যানশন, সেটা হয়তো পূব থেকে পশ্চিমে হয়েছে, এবং হয়তো তখনকার বঙ্গদেশে যারা থাকতেন তারাই আস্তে আস্তে ধীরে ধীরে পশ্চিম দিকে প্রসারিত হয়েছেন। এবং পরবর্তীকালে এটা এটা আমাদের মহাকাব্যগুলোর মধ্যেও খুব খুব যথেষ্ট ইঙ্গিত করে, খুব পরিষ্কারভাবে ইঙ্গিত করে। এবং এরা আর্য বলুন অনার্য বলুন সেই বিতর্কেও আমি এখন যাব না, কিন্তু কিছু কিছু ইঙ্গিত খুব পরিষ্কার যে দুই দুই তরফেই, অর্থাৎ রামায়ণ ও মহাভারতের যারা মহানায়ক, তাদের মধ্যে কিছু কিছু পরিষ্কার আছেন ঠিকই, কিন্তু মহানায়করা সব কিন্তু কৃষ্ণাঙ্গ। অর্থাৎ এরা ওই স্টেপের স্টেপ অঞ্চলের রাখাল, অশ্বারূঢ় রাখাল হবেন না, যাদের বলায় শ্বেতবর্ণ এবং স্বর্ণকেশী অশ্বারূঢ় রাখাল তারা নন। কাজে এরা এরা উপমহাদেশের মানুষ, এবং উপমহাদেশেই তারা বড় হয়েছেন। এবং কৃষ্ণাঙ্গ মানে তখনকার সেই সময় আমাদের খুব পরিষ্কার ভাবে বলা যায় যে কতটা পরিমাণে রোদ সারা সারা বছর সহ্য করতে হয় তার উপর নির্ভর করে রং, সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়। কাজে আমি সেটা মনে করি, এটা এটা এই সমস্ত বিভিন্ন দিকগুলো একসাথে ধরে, এর এর পিছনে অনেক বিতর্ক আছে, ভাষাতাত্ত্বিক বিতর্ক আছে, তারপরে অনেক অন্যান্য অনেক বিতর্ক আছে, সেগুলোর মধ্যে না গিয়েও অন্তত এই ভূতাত্ত্বিক দিক এবং প্যালিও ক্লাইমেট যেটাকে বলা হয়, এবং তার সঙ্গে কিছু সামান্য সাধারণ যুক্তি, যে কোথায় কোথায় কি কি উপাদান থাকলে মনুষ্য সভ্যতা বৃদ্ধি হতে পারে, সেটার ভিত্তিতে আমরা একটা মোটামুটি অনুমান করতে পারি যে এইটাই হয়তো ঘটেছিল।
এর অনেক গবেষণা প্রয়োজন, অনেক বেশি তথ্য নাড়াচাড়া করার দরকার। তবে এখনো পর্যন্ত আমি যা পড়েছি, তথ্য সংগ্রহ যা দেখেছি, তাতে এটার বিরুদ্ধে এখনো খুব একটা আমি কিছু দেখিনি। যদিও হ্যাঁ, এটা বলতে পারেন যে এখনো সরাসরি প্রমাণ খুব কম, কিন্তু ওই ইনডাইরেক্ট প্রমাণ এটা একটা হতে পারে। এটা হচ্ছে একটা অনুমান। প্রত্নতাত্ত্বিক খনন কার্য যেগুলো আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, সেইগুলো খুব একটা হয় না কেন বেঙ্গলে? মানে এই একটা তো বোধহয় পান্ডু রাজার ঢিবি আর একটা চন্দ্রকেতুগড়, এইরকম দু তিনটে মতো সাইট রয়েছে। পান্ডু রাজার ঢিবিটা প্রায় 4000 বছর আগে, কিন্তু বাদ বাকি কোনো হয় না কেন? এরকম তো নয় যে কিছুই মানে খনন কার্য হচ্ছে পাচ্ছে না এরকম। ছোটখাটো দিক থেকে হয়। এখন এই দিকটা বলা খুব মুশকিল। আমার একজন সম্পর্কীয়, একজন আত্মীয় ছিলেন আম, এই প্রত্নতাত্ত্বিক বিভাগে, এবং তার বক্তব্য ছিল যে বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড দুর্নীতি আছে। এবং দুর্নীতির বিষয়টা হচ্ছে যে ওই একটা জানেন যে আর্টিফ্যাক্ট খুঁড়ে বার করা এবং সেগুলো পাচার করা ইত্যাদি, তার মধ্যে এবং অনেক সময় প্রত্নতাত্ত্বিকরাও নানা রকম চাপের মুখে কাজ করেন, যে সেখানে স্থানীয় নানা রকম গোলমাল থাকে বা চাপ থাকে ইত্যাদি। কিন্তু আরেকটা দিক হয়তো যে যথেষ্ট পরিমাণে এটার পিছনে হয়তো আহ, যাকে বলা হয় যে বিনিয়োগ হয় না। রাষ্ট্র দিক থেকে যদি কেউ বিনিয়োগ না করে, কেউ করবে না। এখন একদম প্রথম দিকে কিছু কিছু মানুষ নিজের উৎসাহে উদ্দীপনায় করেছেন, এবং এরকম অনেক মানুষ আছে। কিন্তু প্রত্নতত্ত্বের ব্যাপারটা হচ্ছে যে অনেকটা পরিমাণে খনিজ আহরণের মতো, যে পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে, কিন্তু আপনাকে খুঁড়ে দেখতে হবে। এবং এখন বহু প্রকৌশল অনেক বেড়ে গেছে। আমি ঠিক স্থির নিশ্চিত নই যে এখনকার প্রত্নতাত্ত্বিক বিভাগগুলো সেই পরিমাণে তাদেরকে এই সমস্ত উম, প্রকৌশলগুলো তাদেরকে দেওয়া হয়, এবং আমার ধারণা যে বিনিয়োগ হয় না, যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হয় না। তবু তবু প্রত্নতত্ত্ব বিভাগ অনেক কাজ করেছে, একেবারে যে কাজ করছে না বা হচ্ছে না তা নয়, কিন্তু সেটা সামগ্রিকভাবে আরো বেশি পরিমাণে হওয়ার দরকার। এবং যেহেতু যত মানুষের বসতি বেড়ে যাচ্ছে বা ইত্যাদি, তত তত আরো কঠিন কাজ হয়ে যাচ্ছে। যে হয়তো এখন বহু জায়গা হয়তো আছে, যেটা আমি আগেও আপনাদের সঙ্গে অন্য আলোচনায় বলেছিলাম, যে মানুষ যেখানে থাকে সেই জায়গায় সে ঘুরে ফিরে থাকে, অর্থাৎ তার কতগুলো কারণ আছে, যে সেখানে হয়তো ওই জীবনযাপনের উপাদান প্রচুর পরিমাণে আছে বা ইত্যাদি। কাজে অনেক জায়গাতেই হয়তো আমরা এখন বসবাস করি যে আমাদের পায়ের নিচে হয়তো আরো অনেক কিছু আছে, কিন্তু সেগুলো খুঁজে বার করা যাবে না। আপনি একেবারে যদি পাহাড়ের মাথায় গিয়ে খোঁড়াখুড়ি করেন, সেখানে হয়তো কিছু পেতে পারেন, কিন্তু সেখানে ওই কিছু সাধু শ্রমণ যারা ছিলেন, তারা গেছেন, তাদের তাদের কিছু চিহ্ন বেরোবে। কিন্তু জনবসতি গুলো দেখতে গেলে, যেখানে মানুষ বেশি পরিমাণে থাকতে পারে, সেই জায়গাগুলোতেই খুঁজতে হবে। এবং যত এখন 100 বছর আগে, 200 বছর আগে এত মানুষ ছিল না, কাজে খুঁড়ে টুড়ে দেখা যেত আরো সহজে। এখন তো অনেক কঠিন হয়ে যাচ্ছে। কাজে সেটাও একটা কারণ। আম, এবং অনেক রকমের বাধাও আসে। কাজে আমি হয়তো এক কাউকে সরাসরি দায়ী করতে পারবো না, কিন্তু কিছুটা পরিমাণে বিনিয়োগ, রাষ্ট্রের ইচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো প্রত্নতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ না, কারণ বের করে কি হবে ইত্যাদি। আম, তার থেকে কিছু সরাসরি তো কোনো লাভ নেই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আইসে যে সময়টা বললেন যে আরো বেশি জল কম ছিল এবং ল্যান্ড অনেক বেশি, ল্যান্ড সারফেস অনেক বেশি ছিল। তো সেই সময় ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কি কি যোগাযোগ ছিল, বা পূর্ব ভারতের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে তখন থেকেই কি আদান প্রদান হয়ে আসছে? ব্যবসা বাণিজ্য বা অন্য ধরনের মানুষের যাওয়া আসা একেবারে তখন থেকেই হচ্ছে নাকি তারপরে? একেবারে 20-25 হাজার বছর আগেকার সম্পর্ক বলা খুব কঠিন, কারণ সেখানেও ওই একই অবস্থা। কারণ যেখানে তারা থাকবেন সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি সমুদ্রের তলে চলে গেছিল। কাজে ইন্দোনেশিয়ার যেটা ইন্দোনেশিয়ার অসংখ্য দ্বীপ, সেটা পুরোটাই একটা একটা সম্পূর্ণ ভূমি ছিল, আহ, মূল মূল এশিয়ান ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত। অস্ট্রেলিয়া যেটা এখন, তার সঙ্গে বোধহয় খুব অল্প, 100 কিংবা এরকম, 100 কিংবা 80 কিংবা 90 কিলোমিটারের সবচেয়ে কাছের জায়গা, সেটুকু খালি শুধুমাত্র যাকে বলা হয় মুক্ত সাগর।
কিন্তু আর বাকি সবটাই একটা ভূখণ্ড ছিল। কিন্তু সেই জায়গায় জল উঠে যাবে খুব তাড়াতাড়ি, এবং হয়তো প্রায় কয়েক দশকের মধ্যে হয়তো 10-12 মিটার জল উঠে যাবে, বা ভূমিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। কাজে সেখানে কি হয়েছে, তারা তাদের কি 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 তাদের আদান প্রদান ছিল, এগুলো এখন বের করে আনা খুব কঠিন কাজ। আম, তবে আরো আগের যে সময়টা, অর্থাৎ প্রি গ্লেশিয়াল ম্যাক্সিমামে, যে তারা এসব অঞ্চল থেকে যে কিছুটা পরিমাণে ভারত উপমহাদেশে তারা এসেছিলেন, অর্থাৎ মানুষ এখান থেকে বেরিয়ে গিয়েছিল। এবং আমরা এখনকার যেটা মোটামুটি আমাদের অনুমান, সেটা হচ্ছে যে উপকূল ধরে ধরে মানুষ ওই আফ্রিকা থেকে বেরোনোর পর উপকূল ধরে ধরে লোহিত সাগর পার হয়ে তখনকার যে গালফ ছিল, যেটা পারস্য উপসাগর, সেটা তখন হয়তো অতটা পরিমাণে জলবহুল ছিল না, কাজে সেটাও পার হওয়াটা খুব কঠিন নয়। কাজে সেটা উপকূল দিয়ে তারা খুব দ্রুত বেরিয়ে এসেছেন। জেনেটিক ইন্ডিকেশন হচ্ছে যে খুব এই এক্সপ্যানশনটা খুব দ্রুত ছিল, কিন্তু সেটাও ধরেন প্রায় 70-80 হাজার বছর আগে। এবং উপকূল ধরে ধরে তারা পূর্ব এশিয়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে যান। কাজে পূর্ব এশিয়ায় মোটামুটি ভাবে 40-50-এর মধ্যে ওই সমস্ত জায়গাগুলো মোটামুটি মানুষ হেঁটে ফেলেছে। যেটা হয় যে এক সময় মধ্যবর্তী একটা সময়ে একটা বিরাট বিস্ফোরণ হয়, আগ্নেয় বিস্ফোরণ হয়, আগ্নেয়গিরি ফাটে ইন্দোনেশিয়া অঞ্চলে, এবং তখন তার যে ছাই এবং অন্যান্য এফেক্ট গুলো এসে পরে উপমহাদেশে, তার একটা তত্ত্ব আছে, এটা নিয়ে বিতর্ক আছে যে ওই 40-50 হাজার বছর আগে মোটামুটি যে মধ্য ভারতের একটা অংশ হঠাৎ 5,000 বা 6,000 বছরের জন্য সমস্ত প্রত্নতাত্ত্বিক ইঙ্গিত সেখান থেকে মুছে গেল, অর্থাৎ মানুষ সেখানে থাকতেন না, আনঅকুপায়েড যেটাকে বলা হয়। এবং তারপরে এবং ইঙ্গিত হচ্ছে যে তারপরে দুদিকে চলে যায়, অর্থাৎ একদল পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে হাঁটা দেয়, আর একদল পশ্চিম দিকে যায়, এবং 5-6 হাজার বছর পরে আবার পুনরায় ওই জায়গাগুলো আবার অধিকৃত হতে থাকে মানুষের সভ্যতার দ্বারা বা সমাজ দ্বারা। এবং এই সময় হয়তো একটা অংশ পূর্ব থেকে আবার ফিরে আসে এবং দক্ষিণ ভারতে উপনিবেশ করে। এখন উপনিবেশ কতটা হয়তো আপত্তিজনক হবে, কিন্তু কিছুটা পরিমাণে তার জেনেটিক কিছু কিছু প্রমাণ আছে, এবং যে কারণে বলা যায় যে এটা একটু বিতর্কিত বিষয় হবে হয়তো, যে দক্ষিণ ভারতের যে পুরুষদের যে প্যালিও ডিএনএ, সেটা অপেক্ষাকৃত নবীন ওখানকার মেয়েদের ডিএনএ তুলনায়, অর্থাৎ এক ধরনের মেল রিপ্লেসমেন্ট হয়েছে হয়তো, এবং সেটাও আনুমানিক ওই সময়টা। কাজী সেই ধরনের একটা আদান প্রদান তো ছিলই। এবং এবং যদি যদি বড় বড় একদম সরাসরি সমুদ্রের এপার ওপার করার মতো যদি সেরকম বড় জাহাজ বা নৌকো নাও থেকে থাকে, অন্তত যাকে বলা হয় যে কোস্টাল ট্রেড, অর্থাৎ তীরভূমি সংলগ্ন যে আদান প্রদান, সেটা না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটা প্রমাণ হওয়াটা, এই প্রত্নতাত্ত্বিক প্রমাণ হওয়াটা আবারও মুশকিল, কারণ যারা যারা উপকূলে ছিলেন তারা সবাই জলের তলায় আছে, বা তাদের যে সাইট গুলো সেগুলো জলের তলায় চলে গেছে। সেখান থেকে খুঁড়ে বার করা অর্গানিক মেটেরিয়াল, তার তল থেকে খুঁড়ে বার করাও খুব খুব কষ্টকর বিষয়। কাজে এখানে প্রমাণ হবে তো হবে না, কিন্তু আমরা অনুমান করতে পারি যে এই আদান প্রদান গুলো ছিল। তিনি বলছিলেন যে দক্ষিণ ভারতের পুরুষদের একটা রিপ্লেসমেন্ট হয়েছে। এই যে জেনেটিক্স নিয়ে যে অনেক বিতর্ক হচ্ছে, আরিয়ান ইনভেশন থিওরি, তার সাথে বা আউট অফ ইন্ডিয়া থিওরি, এইগুলো নিয়ে এবং যেটা বলা হয় যে মধ্যপ্রাচ্য বা ইস্টার্ন ইউরোপের কিছু জেনেটিক সিমিলারিটি উত্তর ভারতীয়দের সাথে, উত্তর পশ্চিম ভারতীয়দের সাথে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? এগুলো আহ, যদি একটু বুঝিয়ে বলেন যে কোন দিক থেকে কোন দিকে লোকে গেছে, কিভাবে মিশেছে, কি কি হয়েছিল। এটা কি এটা নিয়ে এটা কি সত্যি মানে কোনো ইনভেশনের জন্য হয়েছিল, যেটা ওই 3,500-4,000 বছর আগে হয়েছিল, নাকি পরের কোনো ইমিগ্রেন্টসদের সঙ্গে সেই এটা এসছে, আহ, এসে তারা মিলেমিশে গেছে, তার থেকে কোনো জেনেটিক চেঞ্জ এসেছে? আচ্ছা, এই এই বিষয়টা খুব বিতর্কিত, এবং আরো
আরো অনেক তথ্য প্রমাণ দরকার, এবং যত তথ্য প্রমাণই উঠে আসুক না কেন, একটা জিনিস মনে রাখতে হবে যে জেনেটিক স্টাডি গুলো উম, লক্ষ লক্ষ মানুষের উপর হয় না। আহ, এগুলো খুব বাছাই করা স্যাম্পল। আপনারা যদি স্টাডি গুলো দেখেন, ওই কোনো কোনো সময় 20 জন, 25 জন, 100 জন, বড় জোর 1000, 2000, তার বেশি নেই। তারপরে আর একটা সমস্যা হচ্ছে যে যে মাপবেন কি করে, অর্থাৎ এখনকার মানুষ তো এখনকার জায়গায় আছে, তারা তাদের পূর্বপুরুষ কোথায় ছিলেন সেটা বের করা মুশকিল যদি না আপনি সেই সময়কার প্রত্নতাত্ত্বিক যে কঙ্কাল বা হাড় বা ইত্যাদি অবশিষ্ট থাকে সেখান থেকে যদি ডিএনএ পান, সেখানে যদি কিছু, এখন এইসবগুলো চেষ্টা হচ্ছে যে মোটামুটি আফগানিস্তান ধরে ওই ওই অঞ্চলটাতে। এখন বিতর্ক যেটা আছে যে যে একদল প্রমাণ করার চেষ্টা করে যে সবকিছু ওই স্টেপ এবং পূর্ব ইউরোপ থেকে এসেছে, আরেক দল বলবে সেটা সে তাদের কণ্ঠক্ষীণ, তারা বলবে যে সবকিছু উপমহাদেশ থেকে গেছে বা ইত্যাদি। এখন আবারও ওই ভূতাত্ত্বিক বা প্যালিও ক্লাইমেট আর্গুমেন্ট যদি উম, নিয়োগ করা হয় তাহলেও একই ব্যাপার, যে যদি গিয়ে থাকে, যে মোটামুটি মোটামুটি এখনো পর্যন্ত ইঙ্গিত হচ্ছে যে প্রধান এখনকার যে আধুনিক মানুষ তাদের মূল গোষ্ঠী বেরিয়েছিল আফ্রিকা থেকে 80,000 বছর আগে, এবং তারা বিভিন্ন দিকে ইউরোপে গেছে, উম, মধ্য এশিয়ায় গেছে, ভারতীয় উপমহাদেশে গেছে, পূর্ব এশিয়ায় গেছে ইত্যাদি, এবং সেখান থেকে ওই পূর্ব উপকূল ধরে ধরে গিয়ে শেষ পর্যন্ত উত্তর আমেরিকা এবং শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় পৌঁছেছে। কাজে এটা হচ্ছে মোটামুটি, এই গল্পটা এখনো মোটামুটি খুব বেশি, যত তথ্যই নতুন করে আসুক না কেন, এই গল্পটা থেকে খুব বেশি সরে যাওয়ার কোনো জায়গা এখনো আসেনি। যেটা যেটা নতুন, যেটা বাঁক, সেটা হচ্ছে যে সেই সময় যখন মডার্ন হিউম্যানস, আধুনিক মানুষ প্রসারিত হচ্ছেন, সেই সময় অন্য মানব গোষ্ঠীও ছিল। এবং তার মধ্যে দুটো প্রধান নাম আছে, একটা হচ্ছে হয়তো তিনটে এখনকার দিক থেকে দেখতে গেলে, কিন্তু প্রধানত ওই নিয়ান্ডারথাল এবং ডেনিসোভান। নিয়ান্ডারথালরা প্রধানত ইউরোপ ভিত্তিক, এবং তাদের শুধু ইউরোপ ভিত্তিক নয়, কিন্তু তাদের একটা সময় মধ্য এশিয়া বা নিকট প্রাচ্য ইত্যাদি এই জায়গাগুলোতেও তাদের বিচরণ ছিল। আর ডেনিসোভানরা আরো একটু পূর্ব দিকে, সাইবেরিয়া পূর্ব এশিয়া ঘেঁষে। কাজে তাদের সঙ্গে আদান প্রদান হয়, আহ, অর্থাৎ জিন আদান প্রদান হয়েছে, এরকম একটা ইঙ্গিত আছে। কাজে হয়তো বিভিন্ন অঞ্চলের যে এখনকার যে মডার্ন হিউম্যান, তাদের সঙ্গে তারা হয়তো সেই দিক থেকে দেখতে গেলে এক ধরনের সংকর প্রজাতি, কাজে হয়তো কিছু পার্থক্য তাদের মধ্যে আছে, কিন্তু সাধারণভাবে দেখতে গেলে সেই একই বিষয়, যে 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 মোটামুটি যে আবহাওয়ার উপর নির্ভর করবে কি কি অবস্থায় তারা থাকবেন, কোথায় তারা যাবেন ইত্যাদি। কাজে সেখানে যে যে গ্লেশিয়াল আইসেজের যে সময়টা, আইসেজের সময়টা মধ্য মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর ইউরোপ এসবগুলো যাওয়ার মতো জায়গা ছিল না বা থাকার মতো জায়গা ছিল না। যদি কিছু, কাজে তারপর তার আগের এক্সপেনশনটা উপমহাদেশ থেকে হয়েছে, কিংবা হয়তো সরাসরি যেটা এখনকার লেভান্ট, পূর্ব ভূমধ্যসাগর, সেখান দিয়ে হয়েছে কিছুটা পরিমাণে, আর হয়তো একটা বড় অংশ হয়েছে ভারত থেকে। যারা বেরিয়ে গেছেন তারা ওই কাজাকস্তান ইত্যাদি জায়গায় ছিলেন 30-40 হাজার বছর আগে, তারপরে সেখান থেকে পূর্ব ইউরোপে যান, প্রসারিত হন ইত্যাদি। নানা রকমের যাকে বলা হয় ক্লাইমেটিক অ্যাডাপ্টেশন হয়েছে শরীরে, নাক লম্বা হয়েছে হাওয়া গরম করতে হয় বলে, কিংবা রং পরিষ্কার হয়েছে কারণ ভিটামিন ডি দরকার, তখনও সেই পরিমাণে গরু ধরে দুধ বার করার তখনও কৌশল তখনও রপ্ত হয়নি পুরোপুরি। কাজে আম, কাজে এই সমস্ত জিনিসগুলো হয়তো হয়েছে, তাদের পক্ষে ফিরে আসাটা এখন ধরে নিন যে 30-40 থেকে যারা বেরিয়ে গেছে তাদের পক্ষে ফিরে আসাটা সম্ভব নয়। কাজে যদি ককেশাস অঞ্চলে বা আফগানিস্তান অঞ্চলে বিরাট সভ্যতা বা স্টেপ অঞ্চলে বিরাট সভ্যতা হয়েও থাকে, তারা সব দলে দলে এসে ভারতে ঢুকে পড়েছেন ওই 20-25, 30 থেকে ধরে নিন 30 থেকে 15 হাজার বছরের মধ্যে, যখন গ্লেশিয়াল ম্যাক্সিমাম চলছে, আইসেজের সবচেয়ে তুঙ্গ অবস্থা, সমস্ত তথাকথিত হাঁটাচলার গলিগুলো হিমালয় ধরে সব বন্ধ বা মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। কাজে সেখান থেকে তারা সব দলে দলে চলে এসেছেন, এটা ঠিক নয়, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।
আর পরবর্তী যে অংশটা তখনও, অর্থাৎ বরফ গলে যাওয়ার পরেও তারা দলে দলে এসে একদম উপনিবেশ করে ফেলেছেন, এবং তখনকার উত্তর ভারতে যারা ছিলেন তারা সব দলে দলে ছিলেন, তাদেরকেও সব একদম মেরে ধরে শেষ করে দিয়েছেন। এটাও বিশ্বাসযোগ্য নয়, কারণ উত্তর ভারত হয়তো তখন ফাঁকা ছিল, তাই সেখানে হয়তো সেই দক্ষিণ ভারতের মানুষ যে সেভাবে খুব বসবাস করতেন তেমন প্রমাণ করা মুশকিল। একদম সবচেয়ে পুরনো যেটা 8,000-9,000 বছর আগে, ওই আহ, মোটামুটি উত্তর সিন্ধু উপত্যকা ধরে, আহ, ঠিক আছে, সেই সব জায়গাগুলো হয়তো আহ, যেটা যেটা মোটামুটি আমার মনে হয় যে এর মধ্যে আমি দুই দুই দলের কোনোটা বাড়াবাড়িতেই আমি খুব একটা সমর্থন করতে পারি না। আমার কাছে মনে হয় যে যেটা হয়েছে, খুব সম্ভবত হয়েছে, সেটা হচ্ছে যে যাতায়াত হয়েছে, আদান প্রদান হয়েছে। মানুষ তো যতই তাড়াতাড়ি তারা উপনিবেশ করুন বা অন্য জায়গায় চলে যান, কিন্তু এক প্রজন্মের মধ্যে আপনি বেশি দূর যেতে পারবেন না। এত বৃদ্ধ বৃদ্ধারা যাবেন না, তারা যেখানে ছিলেন সেখানেই থাকবেন মোটামুটি। তরুণতর প্রজাতি, তরুণতর গোষ্ঠী যারা, গোষ্ঠীর আহ, যে পরবর্তী প্রজন্ম, তরুণ যারা, তারা যাবে। কাজে তারাও যখন যাবে, তাদেরও তো সঙ্গে নারী প্রয়োজন। যদি তখনকার দিনে খুব বেশি জনসংখ্যা ছিল না যে নতুন জায়গায় গিয়ে স্ত্রী জোগাড় করবেন কিংবা বর জোগাড় করবেন, কাজে সঙ্গে মেয়েদেরও নিয়ে যেতে হবে। আহ, কাজে এটা খুব বেশি দূরে যাওয়া বা খুব বেশি একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ যদি উত্তর ভারত থেকে যারা এগোলেন, বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যদি উত্তর দিকে আরো যান, তাদের মধ্যে একটা প্রবণতা থাকবে যে আগের জায়গায়, পুরনো জায়গায় ফিরে আসা, বা অন্তত পক্ষে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, যেভাবেই তারা তখন বিবাহ দেখে থাকুন না কেন, এই বৈবাহিক সম্পর্ক রক্ষা করতে হবে। কাজে একটা আদান প্রদান, যাকে বলে একটা কন্টিনিউইটি অফ এক্সচেঞ্জ অফ জিনস, হয়ে থাকতে পারে, এবং সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। কাজে যারা একটু উত্তরে চলে গেছেন তাদের রং একটু পরিষ্কার হয়ে গেছে, কারণ রোদের অভাব, এবং তাদের নাক একটু লম্বা হয়েছে, কারণ ওই হাওয়া গরম করে শরীরের ভিতরে নিতে হবে বলে, কারণ তখন ওখানে তখন আরো বেশি ঠান্ডা। তাদের সঙ্গে আহ, যে গোষ্ঠী ছেড়ে তারা বেরিয়ে এসেছেন, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক হবে, এটা হওয়াটা খুব স্বাভাবিক। আহ, হয়তো হয়তো 2 মাস হাঁটতে হবে, কিন্তু ঠিক আছে, তাতেও অসুবিধা নাই। কাজে সেইটা সেইটা আমার মনে হয় যে এই যেমন যেমন এগিয়েছে আগু পিছু করাটা, এগিয়েছেন পিছিয়েছেন, এগিয়েছেন পিছিয়েছেন, আদান প্রদান হয়েছে, এইভাবে এই পরিবর্তনটা হয়েছে। কাজে একেবারে যে কোনো ইনভেশন হয়েছে বলতে গেলে আহ এটা আমি সমর্থন করতে পারি না। এবং এখনো পর্যন্ত সেভাবে কোনো রিপ্লেসমেন্ট পাওয়া যায় না, যে রিপ্লেসমেন্ট হচ্ছে মানে যে সমসাময়িক, অর্থাৎ মেয়ে, ওই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জিনটা পুরনো এবং পুরুষের জিনটা নতুন। তখন তার একটা সম্ভাব্য দিক হচ্ছে যে তার মানে আগের, অর্থাৎ মেয়েদের সমসাময়িক, মেয়েদের গোষ্ঠীর যে পুরুষ, তারা নেই। আমি বলছি না কিভাবে নেই, কিন্তু তারা নেই। নতুন পুরুষ এসে সেই জায়গায়, বা অন্য অন্য পরবর্তী প্রজন্মের পুরুষ এসে সেখানে আম, বসেছেন। কাজে সেটা একটা একটা দিক আছে। সেরকম ধরনের কোনো রিপ্লেসমেন্টের ইঙ্গিত অন্তত এখনো পর্যন্ত আমি যেগুলো, যে পেপার গুলো পড়েছি তার মধ্যে সেরকম নেই, যেরকম একটা গোটা সমাজ ভিত্তিক রিপ্লেসমেন্ট হয়ে গেছে, তার তার খুব একটা ইঙ্গিত নেই। এখন হয়তো ভবিষ্যতে আরো গবেষণা হলে, আরো বেশি মানুষের উপরে ডিএনএ, ডিএনএ গবেষণা হলে হয়তো এটা বেরোতে পারে, এইটা বলতে পারি। কাজে যদি কিছু হয়েও থাকে, যে এখন যেটা লার্জ স্কেল ইনভেশন থিওরি, এটা এটা এখন আর খুব একটা কেউ বলে না। এখন ওই বলার চেষ্টা করে মাইগ্রেশন, অর্থাৎ ওই মাইগ্রেশনটাও খানিকটা পরিমাণে আমি যেটা বলছি তার দিকে হাঁটা, একটু সেই দিকে, সেই সুরে গাওয়া আর কি, যে আদান প্রদান হয়েছে। এবং সেইখান থেকে এই যদি আদান প্রদান হয়ে থাকে, ইনক্রিমেন্টাল আদান বলা যায় যাকে, তাতে যদি সেটা যদি দেখেন, তাহলে তাহলে বুঝবেন যে এখনকার যে রং বা বা শারীরিক যে পার্থক্যগুলো, সেগুলো বোঝা যায় ওই মডেল থেকে। যে এক- হয়তো যারা যারা আর একটু উত্তরে গেছেন, তারা একেবারে বৈবাহিক সম্পর্ক বিবর্জিত হন তাদের প্রাক্তন সভ্যতা বা সমাজের থেকে। এবং আমি একটা এখানেও হয়তো আরেকটা, যাকে বলা যে এটাও হয়তো রাজনৈতিক ভাবে অশুদ্ধ, কিন্তু তবু বলবো যে উম, আমাদের মহাকাব্যে পুরুষ নায়করা, অপেক্ষাকৃত যারা কৃষ্ণাঙ্গ,
তাদের স্ত্রীরা কিন্তু রং পরিষ্কার, এবং সে রং পরিষ্কার, সীতা তো উম, পরিষ্কার রং। এবং কৃষ্ণ, ওকে ওকে, কৃষ্ণ বা ইত্যাদি, আমি খুব বেশি বিষয় ডিটেলসে যাচ্ছি না, কিন্তু খানিকটা ইঙ্গিত হচ্ছে যে তার মানে আহ, এমনটাও হতে পারে যে আরো উত্তর থেকে যারা আসতেন, তারা হয়তো ভাগ্যান্বেষণে আসতেন ভারতবর্ষে, কারণ ভারতবর্ষের তখনকার সভ্যতা হয়তো আরো ধনী, সেখানে হয়তো আরো কর্মক্ষেত্র প্রসারিত, বা সেখানে হয়তো কর্মের সুযোগ আছে, এবং এটা তো যুগে যুগে হয়ে এসেছে, এখন হয়তো হচ্ছে না, কিন্তু মুঘল আমলেও প্রচুর আমদানি হতো, ভাগ্যান্বেষণে প্রচুর আসতেন মধ্যপ্রাচ্য থেকে, মধ্য এশিয়া থেকে, কারণ এখানে ভালো চাকরি জুটবে, কিংবা মুঘল সরকার কিংবা অন্যান্য যারা আছেন তারা জায়গা জমি দেবেন ইত্যাদি। কাজেই যেখানে ধন বেশি, এখনকার এখনকার বিশ্ব জগতেও তাই, যেখানে ধন বেশি, যেখানে কর্মক্ষেত্র বেশি, যেখানে উপার্জন করার সম্ভাবনা আছে, যেখানে ভাগ্য উন্নতি হতে পারে, সেখানে মানুষ যায়। এবং সাধারণভাবে মহিলাদের মধ্যে বা নারীদের মধ্যে একটা প্রবণতা থাকে, এবং এটা এটা নিয়ে লজ্জা পাওয়ার বা সংকুচিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটার ফর্মাল স্টাডি আছে যে মেয়েরা হয়তো ডমিনেন্ট, যে যে পুরুষ যে সমাজে, সেই সমাজের দিকে তারা আকৃষ্ট হন, বা সেখানে হয়তো এক ধরনের স্ট্র্যাটেজিক বা ট্যাকটিক্যাল একটা ক্যালকুলেশন থাকে। কাজেই আমি যেটা বারবার করে বলবো যে আমাদের হয়তো খুব বেশি এখনো পর্যন্ত প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু আমাদের উপকথাগুলো, আমাদের কাহিনীগুলোর মধ্যে অনেক ইঙ্গিত লুকিয়ে আছে, যেটা হয়তো প্রমাণ করে যে যারা এসেছেন তাদের মধ্যে তারা যে সব ইনভেড করে বা উপনিবেশ করে ফেলেছেন বলে আসতে পেরেছেন তাও হয়তো নয়। তারা হয়তো প্রথম দিকে এসেছেন ওই ভাগ্যান্বেষণে এবং কর্মপ্রার্থী হয়ে, বা আস্তে আস্তে হয়তো সেই সমাজের মধ্যে ঢুকে পড়েছেন বা সেই সমাজে গৃহীত হয়েছে, ভারতীয় সমাজের মধ্যে তারা তারা গৃহীত হয়েছেন। এবং যা কিছু উত্তর ভারতের যে রং, নাক, চেহারা, শরীরের দৈর্ঘ্য ইত্যাদি যে সমস্ত গুলো বলা হয়, সেগুলোর পিছনে হয়তো ওই ধরনের একটা দিক আছে, যে সামগ্রিক উপনিবেশ হয়তো এটা নয়, বরঞ্চ উল্টোটাই হয়তো ঠিক, যে যারা বেরিয়ে গেছেন এরা হয়তো বহু বহু প্রজন্ম পরের মানুষ যারা আসছেন ফিরে, এবং একটা সময় এটা হয়তো ইনক্রিমেন্টাল ছিল, অর্থাৎ এক দুই পুরুষের মধ্যে এই এই সম্পর্কগুলো রক্ষিত হতো।